আজকের গল্পের র্যান্ডম শাট আউট বিজয়ীরা হলেন রাকিব, অভিকান্তি ভক্ত, হৃদয় খান, রবি এবং পায়েল বিশ্বাস। আপনি অংশগ্রহণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্ট করে ফেলুন। কালমন্ডির শ্মশানটা দিন দিন কেমন যেন বিষণ্ণ ভাবমূর্তি ধারণ করেছে। ঘনশ্যামের কথায় বজ্রনাথ দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে। মুখে কিছু না বললেও বিষয়টা যে তার চোখ এড়িয়ে যায়নি তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। প্রতিদিনের মতো ভোরবেলা নিত্য ক্রীড়া সেরে জপমালা নিয়ে ইষ্টমন্ত্র জপ করতে বসেছে বজ্রনাথ। ইদানিং তার মন বড্ড অস্থির হয়ে উঠেছে। লক্ষণ খুব একটা সুবিধার নয়, মনে মনে বলে ওঠে বজ্রনাথ। জগৎপুর গ্রামের উত্তর প্রান্তে রয়েছে শতাব্দী প্রাচীন শ্মশান। এই শ্মশানকে কেন্দ্র করে অনেক লোককথা প্রচলিত রয়েছে গ্রামে। এই শ্মশানে কত সাধক যে সিদ্ধিলাভ করেছে তার ইয়ত্তা নেই। এই শ্মশানের পাশে রয়েছে সুবিশাল এক জঙ্গল। এই জঙ্গলের শেষ প্রান্তে ভাঙাচোরা এক বাড়িতে বসবাস বজ্রনাথ তান্ত্রিকের। সকলের থেকে একটু আড়ালে নিভৃতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। গ্রামের সবাই তাকে খুব মান্যিগণ্যি করে চলে। তিনি তার তন্ত্র বলে যে কত অসাধ্য সাধন করেছে তা চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। অনেক কষ্ট করে আজ বজ্রনাথ নিজের ধ্যানে মগ্ন হতে পেরেছে। মিনিট 20 সময় পর্যন্ত পেরোয়নি। এর মধ্যে হঠাৎ তার শরীরে প্রবল জার কাঁটা দিয়ে ওঠে। শরীরের প্রচণ্ড রোম খাড়া হয়ে যায়। প্রতিটা রোমকূপে যেন বিদ্যুৎ তাণ্ডব করতে থাকে। দুর্বার গতিতে দুই চোখ উন্মোচিত হয়ে যায় বজ্রনাথের। তার চোখ দুটো লাল ভাটার মতো জ্বলছে। তার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে। আর দেরি নয়, আজকে এই রহস্যের ভেদ করতেই হবে। পণ করে আসন ছেড়ে উঠে পড়ে বজ্রনাথ। তারপর তড়িঘড়ি হাওয়াই চটি পড়ে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে শ্মশানের দিকে। কিছুক্ষণ চলার পর বজ্রনাথ এসে উপস্থিত হয় শ্মশানের সামনে। জীর্ণ শীর্ণ বাঁশের গেট খুলে ভিতরে পা রাখতেই বজ্রনাথের পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য হকচকিয়ে যায় বজ্রনাথ। তারপর কোন রকমে নিজেকে সামলে নিয়ে শ্মশানের ভেতরে প্রবেশ করে রহস্য উন্মোচনে। দিনের বেলাতেও শ্মশানের চেহারা অতি ভয়ঙ্কর দেখাচ্ছে। এই কদিনের মধ্যে যেন পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। কয়েক পা এগোনোর পর বজ্রনাথ যা দেখল তাতে তার চক্ষু স্থির। সে দেখে শ্মশানের মাঝে মাটির ওপর গোলাকার এক চিহ্ন। তার মাঝে আরো অনেক আঁকিবুকি আঁকা ও গোলাকার সেই বৃত্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল শিংওয়ালা কাটা এক ষাঁড়ের মাথার ছবি। বজ্রনাথ যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারে না। এই মহাপবিত্র শ্মশানে শেষে কিনা শয়তানের ছায়া। হতবম্ব হয়ে যায় বজ্রনাথ, কিন্তু সে বুঝে উঠতে পারে না যে কার এত বড় সাহস। এর পিছনে আরো কোনো বড় রহস্য আছে। বজ্রনাথ চারপাশটা আরো ভালো করে চেয়ে দেখতে থাকে। হঠাৎই সে থমকে দাঁড়ায়। সে দেখে সামনে অনতি দূরে পড়ে রয়েছে এক কালো বিড়ালের লাশ, আর তার নাড়িভুড়ি চিবিয়ে খাচ্ছে অন্য একটি কালো বিড়াল। বজ্রনাথের সহ্যের সীমা এবার যেন ভেঙে যায়। সে একটি মাটির ঢেলা নিয়ে ক্ষিপ্ত গতিতে ছুঁড়ে মারে। বজ্রনাথের আকস্মিক আক্রমণে কালো বিড়ালটি তার দিকে ফিরে তাকায়। উগ্র দৃষ্টিতে কালো বিড়ালটি তাকিয়ে থাকে বজ্রনাথের দিকে। এবার সেই বিড়ালটি বজ্রনাথের দিকে তাকিয়ে তীব্র স্বরে গোঙাতে থাকে। হঠাৎই বজ্রনাথ লক্ষ্য করে চারপাশে আঁধার নেমে এসেছে ও সেই কালো বিড়ালটি ধীরে ধীরে বিকট এক কালো কুচকুচে বাঘিনীর রূপ নেয়। বজ্রনাথ প্রমাদ গোনে। সে তার গলার রুদ্রাক্ষের মালা বের করে ডান হাতে পেঁচিয়ে ধরে ও মনে মনে মন্ত্র জপ করতে থাকে। হিংস্র সেই মায়াবী বিড়ালটি ঝাঁপিয়ে পড়ে বজ্রনাথের ওপর, কিন্তু দেখতেই দেখতে বজ্রনাথকে কেন্দ্র করে
গোলাকার এক বিশাল আলোর বেষ্টনী তৈরি হয়ে যায়। মায়াবী বিড়াল বজ্রনাথের ওপর আক্রমণ করলেও সেই আক্রমণ বিফল হয়ে যায় ও বিড়ালটি ছিটকে দূরে গিয়ে পড়ে। বজ্রনাথের সাথে এঁটে ওঠা এতটা সহজ নয়। বুঝতে পেরে মায়াবী বিড়ালটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আশ্চর্যজনকভাবে ধীরে ধীরে আঁধার কেটে গিয়ে পুনরায় আলোকোজ্জ্বল স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে প্রকৃতি। বজ্রনাথ আকাশের দিকে তাকিয়ে ভক্তি ভরে একবার প্রণাম করে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও এক চিন্তামগ্ন হয়ে পড়ে। এই ঘটনার পেছনে নিশ্চয়ই বড় কোনো হাত আছে। এই পবিত্র জায়গাটিকে কেউ অপবিত্র করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বজ্রনাথ আবারও একবার মাটির মধ্যে গোলাকার সেই অদ্ভুত আকৃতির নকশার দিকে তাকিয়ে থাকে। তারপর নিজের কপালে রুদ্রাক্ষমালা ঠেকিয়ে দিব্য দৃষ্টির মাধ্যমে কারো সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে বজ্রনাথ যেন এক কৃষ্ণ গহ্বরের মধ্যে দিয়ে আলোর গতিবেগে ছুটে চলতে থাকে। এরপরই সে এক বিশাল অন্ধকারময় প্রাসাদের মধ্যে দিয়ে নিজেকে আবিষ্কার করতে পারে। কি ভয়ঙ্কর চারিপাশটা! চারপাশে ছড়ানো ছেটানো বিভিন্ন জীবজন্তুর কঙ্কাল। হঠাৎই দূরে এক জায়গায় বজ্রনাথের চোখ আটকে যায়। সে দেখতে পায় দূরে এক জায়গায় নীল রঙের আগুন জ্বলছে, কোনো এক পেয়ালা জাতীয় বস্তুর মধ্যে। অনুভবে বুঝতে পারে তার কাছেই বসে আছে বৃহৎ আকৃতির কালো কুচকুচে একটা বস্তু। বজ্রনাথ হুঙ্কার দিয়ে ওঠে, কে তুই? কেন এসব করছিস? এসব করে কোনো লাভ হবে না। বজ্রনাথ দেখে সেই বস্তুটি নড়তে শুরু করেছে। আস্তে আস্তে সে উঠে দাঁড়ায়। কি উঁচু বিশালাকার চেহারা! কিন্তু তার আপাত মস্তক আলখাল্লা জাতীয় এক বিশাল কালো পোশাকে ঢাকা। বজ্রনাথের কোনো কথায় উত্তর না দিয়ে সে পিছনে ফিরে চলে যেতে থাকে। বজ্রনাথ আবারও একবার হুঙ্কার দিয়ে উঠে বলে, দেখ, আমি ভালোই ভালোই বলছি, তুই তোর মতো থাক। এখনই এই স্থান ছেড়ে দে। এই পবিত্র স্থানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। হঠাৎ কালো রঙের সেই বস্তুটি থমকে দাঁড়ায়। তারপর পিছনে ফিরে তাকায় বজ্রনাথের দিকে। এরপর আবার আগের মতো তার নিজের গন্তব্যে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সে। সম্বিত ফিরে আসতেই বজ্রনাথ দেখে সে এখনো শ্মশানের মাঝে দাঁড়িয়ে। সামনে তার সেবক ঘনশ্যাম। বজ্রনাথের সামনে চোখাচোখি হতেই ঘনশ্যাম হাঁটু মুড়ে বসে পড়ে তার সামনে। তারপর অনুনয়ের সুরে বলে ওঠে, আপনি শীঘ্রই চলুন। বাড়ির সামনে গ্রামের মানুষের ভিড়। প্রত্যেকের বাড়িতেই ছোট ছোট ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। বলা বাহুল্য, গ্রামের মানুষদের কোনো প্রকার বিপদ আপদ হলে তার একমাত্র ভরসার নাম বজ্রতান্ত্রিক। অন্যদিকে প্রমাদগণে বজ্রনাথ। হঠাৎ এমন সমস্যায় তার বুঝে উঠতে অসুবিধা হয় না যে এর পেছনে দায়ী কোনো এক অজ্ঞাত পরিচয়ে অশুভ শক্তি। শ্মশান থেকে দ্রুত ঘনশ্যামকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বজ্রনাথ। বাড়ির সামনে গিয়ে বজ্রনাথ দেখে অগণিত মানুষের ভিড়। তাকে দেখে ভিড় যেন হামলে পড়ে তার ওপর। রোগীদের অবস্থা খুব একটা সুবিধার নয়। বুঝতে পেরে বজ্রনাথ ঘরের ভিতর থেকে মায়ের ঘটের পবিত্র জল নিয়ে এসে মন্ত্র বলে রোগগ্রস্ত শিশুদের ওপর ছিটিয়ে দেয়। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যে শিশুগুলো সুস্থ হতে শুরু করে। গ্রামের মানুষ বজ্রনাথের নামে জয়ধ্বনি দিতে থাকে। তার যদিও সেসব দিকে খেয়াল নেই। তার মনে বয়ে চলেছে প্রশ্নের ঝড়। বজ্রনাথ কোনো মতে গ্রামের মানুষদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর ঘরে ঢুকে হন্ততন্ত হয়ে বসে পড়ে আসনে। জপমালা নিয়ে জপ চালিয়ে যেতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে কখন খেয়াল নেই। এদিকে দুপুর থেকেই আকাশের মুখ ভার। এখন আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ঘরের মধ্যে চার কোণে মোমবাতির আলো এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে।
মেঝেতে গোলাকার সারিবদ্ধভাবে প্রজ্বলিত মোমবাতিরা, তারই মাঝে তখনও ধ্যান ভঙ্গিমায় উপবিষ্ট বজ্রনাথ তান্ত্রিক। অন্যদিকে প্রমাদগণে বজ্রনাথ। বাইরে বৃষ্টির তেজ একটুও কমেনি। ঝমঝম শব্দ কানে তখনও ভেসে আসছে। হঠাৎই বজ্রনাথ তার সেবক ঘনশ্যামকে ডাক দেন চিরাচরিত গম্ভীর কণ্ঠে। বজ্রনাথ ডাক দিতেই সাথে সাথে ঘনশ্যাম হাজির। ঘনশ্যামকে উদ্দেশ্য করে বজ্রনাথ বলে ওঠে, আমাকে একটু জল দে। বজ্রনাথের কথায় ঘাড় হেলিয়ে ঘনশ্যাম ঘরের মধ্যে চৌকির পাশে থাকা মাটির কলসি থেকে এক গ্লাস জল নিয়ে বজ্রনাথের হাতে জল তুলে দিতে যাবে, এমন সময় ঘনশ্যামের হাত থেকে জলের গ্লাস সশব্দে মেঝেতে পড়ে যায়। সচকিত হয়ে যায় বজ্রনাথ। ঘনশ্যামের দিকে তাকিয়ে বজ্রনাথ দেখে তার হাত দুটো থর থর করে কাঁপছে, নার্ভের রোগীদের মতো। তার বিস্ফারিত চোখ দুটি কপিকালের মতো আটকে আছে সামনের দিকে। ভ্রু সংকুচিত মুখে বজ্রনাথ তার বাম দিকে মুখ ঘুরিয়ে টেবিলের দিকে তাকাতেই থ হয়ে যায়। বজ্রনাথ যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিল না। সে দেখে তার টেবিলের ওপর রাখা লাল পুষ্পে সুসজ্জিত নরমুণ্ডটির চোখে আগুন জ্বলছে। চোখের কোল বেয়ে লাভার ন্যায় আগুনের ঝর্ণা নেমে এসে গোটা নরমুণ্ডটিকে গ্রাস করছে। চোখের সামনে গোটা নরমুণ্ড দাউ দাউ করে জ্বলতে থাকছে। তার পাশে থাকা লাল পুষ্পগুলি আগুনের করাল গ্রাসের হাত থেকে রক্ষা পায় না। হঠাৎই বজ্রনাথ দেখে গোলাকার সারিবদ্ধভাবে সজ্জিত মোমবাতির আগুনের শিখা নিভে গেছে। প্রমাদগণে বজ্রনাথ। লাফিয়ে উঠে পড়ে তার আসন থেকে। বজ্র স্বরে বলে ওঠে বজ্রনাথ, শিগগিরই জল দে। বজ্রপাতের বজ্রধ্বনিতে যেন সম্বিত ফেরে ঘনশ্যামের। মুহূর্তের মধ্যে সে গ্লাসে করে জল এনে দেয় বজ্রনাথের হাতে। গ্লাস থেকে হাতের চেটোয় জল নিয়ে বজ্রনাথ বীর বীর করে মন্ত্র পড়তে থাকে ও সেই জল আগুনের ওপর ছেটাতে থাকে। জল ছেটানোর কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিভে যায়। বজ্রনাথ তখনও জোরে জোরে শ্বাস ফেলছে। সে মনে মনে বলে, জানতাম আমি এমন কিছু একটা হবেই। হঠাৎই প্রকৃতি কাঁপিয়ে বজ্রপাত হলো কাছে কোথাও। বোঝা গেল যে বাইরে বৃষ্টির সাথে বজ্রপাতের তাণ্ডব শুরু হয়েছে। বজ্রনাথের সেই দিকে তেমন খেয়াল নেই। সে নিজেই নিজের সাথে কথোপকথন করে চলেছে। বজ্রনাথের থেকে অনতি দূরে দাঁড়িয়ে ঘনশ্যাম, চোখে মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট। বজ্রনাথের সেই দিকে নজর নেই। সে গভীর চিন্তামগ্ন। তার মুখমণ্ডলে উদ্বিগ্নের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সে তার গলার রুদ্রাক্ষ মালাকে ভক্তি ভরে কপালে ঠেকিয়ে চোখ দুটি আঁটোসাঁটো করে বুজে কিছুক্ষণ বীর বীর করে মন্ত্র জপ করতে থাকে। এদিকে বাইরে তখন প্রকৃতি থরহরি কম্পমান বজ্রপাতের দাপটে, ঠিক যেন বন্দুকের নল থেকে একের পর এক গুলি বর্ষণ হচ্ছে। বজ্রপাতের দাপট সহ্য না করতে পেরে ঘনশ্যাম নিজের হাতের চেটো দিয়ে দুই কান চেপে ধরে আছে। এই বুঝি প্রকৃতি লণ্ডভণ্ড না হয়ে যায়। বিদ্যুৎ গতিতে চোখ খোলে বজ্রনাথ। তার চোখ দুটি আগ্নেয়গিরির লাভার মতো লাল টকটকে হয়ে আছে। থরথর করে কাঁপছে সে। বজ্রনাথকে এই অবস্থায় দেখে সেবক ঘনশ্যাম রীতিমতো হকচকিয়ে যায়। তাকে এই রূপে আগে কখনো এমন দেখেনি ঘনশ্যাম। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। বজ্রনাথের কণ্ঠে ভয় ও হতাশা ঝরে পড়ছিল। আমাকে এখনই বেরোতে হবে, এখনই বেরোতে হবে। হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়ে বজ্রনাথ তার ঘুপচি মতো বারান্দায় এসে উপস্থিত হয়। বজ্রনাথের বাড়ি থেকে বের হওয়ায় উদ্যত অবস্থায় দেখে হঠাৎ তার সেবক ঘনশ্যামের যেন সম্বিত ফিরে আসে। এতক্ষণ সে যেন একটা কাঠে পরিণত হয়েছিল। ননির পুতুলের মতো ঘনশ্যাম বজ্রনাথের পা দুটো জড়িয়ে ধরে
ও ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে ওঠে, আমাকে একা ফেলে যাবেন না। এই ঝড় জলের রাতে এমন অদ্ভুত পরিস্থিতিতে আমাকে একা ফেলে যাবেন না। আমাকে আটকাস নে ঘনশ্যাম, যেতে হবে আমাকে। না গেলে যে কি হতে পারে তুই জানিস না। তুই আমার এই লাল শালু বস্ত্রটি নিয়ে গায়ে জড়িয়ে রাখ, আর ইষ্ট নাম জপ কর যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসি। এই বলে নিজের শরীর থেকে লাল শালু বস্ত্র খুলে ঘনশ্যামের দিকে এগিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে বিস্ফারিত দৃষ্টিতে ঘনশ্যাম লাল শালু বস্ত্রটি হাতে নেয়। পা দিতেই বজ্রনাথের সামনেই অনতি দূরে এক বিরাট বটগাছের ওপর বজ্রপাত হয়। মুহূর্তের চমকানো বিদ্যুৎ যেন ঝলসে দেয় প্রকৃতিকে। সমস্ত ঝড় জল উপেক্ষা করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে বজ্রনাথ। মনে মনে ক্রমাগত মন্ত্র জপ করতে থাকে। সে যত এগিয়ে যেতে থাকে পাল্লা দিয়ে যেন বাতাসের তীব্রতাও বাড়তে থাকে। বজ্রনাথ বাতাসের মধ্যে এক হাহাকার শব্দ স্পষ্ট শুনতে পায়। একটা সময় বাতাসের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছায় যে সামনের দিকে এগোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তীব্র বাতাসের অদৃষ্ট প্রাচীর যেন ঠেলে পিছনের দিকে সরিয়ে দিতে থাকে। বজ্রনাথের এই অবস্থা দেখে রাস্তার ধারে থাকা অগণিত গাছের সারি যেন পাগলের মতো মাথা দুলিয়ে হাসতে থাকে। অবস্থা গম্ভীর বুঝতে পেরে বজ্রনাথ তার গলা থেকে রুদ্রাক্ষের মালা বের করে হাতে জড়িয়ে নেয়। তারপর দুই হাত প্রণামের ভঙ্গিতে কপালে ঠেকিয়ে মন্ত্র জপ করতে থাকে। এতে প্রকৃতি যেন আরো উগ্র হয়ে ওঠে। প্রবল বাতাসের উন্মাদনায় বজ্রনাথের ডান দিক ও বাম দিক থেকে মোটা দুটো গাছ মাটি থেকে উৎপাদিত হয়ে তার গা ঘেঁষে সশব্দে মাটিতে আছড়ে পড়ে।